আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক কমেডি মুভি। মুভির নাম সাবা নায়াগান। অরিজিনাল মুভিটি অনেক লম্বা, 2 ঘন্টা 35 মিনিটের। তার উপর আবার মুভিটি এতটা অস্থির মজার যে আমি যেভাবে মুভি এক্সপ্লেনের ফিল দেওয়ার জন্য বিস্তারিতভাবে এক্সপ্লেন করি তাতে ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যাবে, ফলে এডিটিং করতে অনেক দিন লাগবে। তাই একটা কাজ করি, এই স্টোরিটা সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করি, আপনারা এক্সপ্লেনটি দেখেন। এরপর ফুল মুভির মজা নিতে প্লে স্টোর থেকে সিনে রিভিউ অ্যাপসটা ইনস্টল করে নিন। ওই অ্যাপসে এই মুভিটি হিন্দি ডাবিং এবং বাংলা সাবটাইটেল সহ আপলোড করা আছে, আপনারা সেখান থেকে ফ্রিতে দেখে নিন, কেমন? আর হ্যাঁ, অ্যাপসটির ব্যাপারে বিস্তারিত ভিডিওর শেষেও বলা হবে। সুতরাং মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি অনেকগুলো বন্ধু রাতের বেলা মাল খেয়ে টাল্লি হয়ে রাস্তার মধ্যে উড়াধুরা নাচতেছে। নাচ চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু এই গেল পুলিশ গাড়ি দেখতেই সবাই বাইক নিয়ে পালাতে শুরু করে। সাবা তার বাইক স্টার্ট দিতে ধরলে দেখে বাইক স্টার্ট নিচ্ছে না। এটা দেখে সাবা বলে, আমার বাইক স্টার্ট নিচ্ছে না, দাঁড়া আমাকে তোদের বাইকে নে। কিন্তু মাথা তুলতেই দেখে ওকে সবাই সাবাকে রেখেই কেটে পড়েছে। সাবা কান্নার স্বরে বলে, ভাই তোরা আচ্ছা হারামি দুষ্ট, আমার টাকে মাল খেয়ে আমাকেই ফাঁসিয়ে দিয়ে গেলি। এই বলে সাবা লাগাতার বাইকে কিক মারতে থাকলে পিছন থেকে কনস্টেবল বলে, এই ব্রাদার আমরা কি কিক মেরে দিব? সাবা পিছন ফিরে কনস্টেবল দুজনকে দেখে সালাম দিলে কনস্টেবল রামু বলে, বাইক থেকে নামো। সাবা বাইক থেকে নামতে গেলে টলমল করলে রামু বুঝতে পারে এ মাল খেয়েছে, তাই সে সাবাকে পুলিশ গাড়িতে উঠতে বললে সাবা বলে ওঠে, স্যার স্যার আমি স্টুডেন্ট। হ্যাঁ আমি স্টুডেন্ট। সরি স্যার সরি, আগে কেন বলেননি? এই শুনেছো স্যার স্টুডেন্ট, নাও স্যালুট করো। এই বলে রামু সবাইকে স্যালুট করে টেনে হিসড়ে পুলিশ গাড়ির দিকে নিয়ে যায়। তখন বিষ্ণু নামে সাব ইন্সপেক্টর ইশারায় রামুকে বলে একে গাড়িতে তোলো। তো এরা সবাইকে গাড়িতে তুলে হ্যান্ডকাপ লাগাই ও গাড়ি টান দিয়ে নিয়ে আরেকটা জায়গায় এসে থেমে আশেপাশে টহল দিয়ে এবার চলে যাবে। কিন্তু এই গেল একটা ছেলে একদম বোতল হাতে বিষ্ণুর সামনে পড়ে গেছে এবং পাশে আরো 2টা ছেলে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। ব্যাস পুলিশ 3 জনকেই টেনে গাড়িতে তুলতে ধরলে একটা লোক দৌড়ে এসে বলে, স্যার স্যার এরা 2 জন রবীন্দ্র লোক, এদেরকে ছেড়ে দিন। এটা শুনে কনস্টেবল রামু বলে, কিরে তোরা যে রবীন্দ্র লোক সেটা বললেই তো পারতিস। এই বলে রামু 2 জনকে ছেড়ে দিলে সাবা গাড়ি থেকে মাথা বের করে বলে ওঠে, স্যার আমিও রবীন্দ্রের লোক। রামু খুশি হয়ে বলে, তুইও রবীন্দ্রের লোক? সাবা ভাব নিয়ে বলে, হ্যাঁ স্যার সত্যি। হ্যাঁ স্যার, তো যা ভিতরে গিয়ে বস। সাবা তো ফুস। এরপর কনস্টেবল বোতলওয়ালা ছেলেকে গাড়িতে তুললে ছেলেটা সাবার কাছে বসতেই সাবা বলে, একা খুব বোরিং লাগছিল, সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। এমন সময় সাব ইন্সপেক্টর বিষ্ণুর ফোনে দীপ্তি নামের একটা মেয়ের কল আসে, বাট বিষ্ণু বিজি থাকে, কলটা রিসিভ করে না। আর এদিকে গাড়িটা আবার চলতে শুরু করে। তো পথের মাঝে এক কথার প্রসঙ্গে রামু সাবা ও ছেলেটিকে মালখোর বললে ছেলেটি বলে ওঠে, স্যার আমি মালখোর নই, এই প্রথম মাল খেতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ধরা পড়ে গেলাম। সাবা বলে, বস প্রেমে ব্যর্থ নাকি? ছেলেটি বলে, হ্যাঁ ভাই 4 বছর ধরে ওকে ভালোবাসি। রামু বলে, তারপর? ছেলেটি বলে, ও মাকে ভয় পেত, সমাজের ভয় পেত, তারপর আর কি পরিবারের কথা মতো অন্যজনকে বিয়ে করে নিল। রামু আফসোস করে বলে, ইস বেচারা। ছেলেটি কান্না স্বরে বলে, রিয়াকে হারিয়ে ভিতরটা আমার কষ্ট ফেটে যাচ্ছিল, ভাবলাম মাল খেয়ে কষ্টটা হালকা করব, কিন্তু আপনারা আমাকে মালটাও খেতে দিলেন না। দেখেন বোতলগুলো এখনো আমার দিকে চেয়ে আছে। এটা শুনতেই গাড়িটা ধ্যাম করে ব্রেক হয়। বিষ্ণু বলে, রামু ওকে ছেড়ে দাও। মানে সামনে থেকে বিষ্ণুও ছেলেটির লাভ স্টোরি শুনছিল এবং শুনেই ইমোশনাল হয়ে গেছে। তো রামু মিষ্টি করে ছেলেটিকে যেই বলে, বেটা তুমি নেমে যাও। সাবা বলে, স্যার স্যার আপনারা মাত্র একটা লাভ স্টোরি শুনে ওকে ছেড়ে দিলেন, কিন্তু আমি জীবনে যতবার প্রেমে ব্যর্থ হয়েছি সেগুলো শুনে তো আপনারা কাঁদতে কাঁদতে আমাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসবেন। দাঁড়ান এক্ষুনি শোনাচ্ছি। তখন সিন কয়েক বছর অতীতে চলে যায়। সাবা বলে, রাজনগরের মন্দিরের সামনে আমার স্কুল ছিল, আমি স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। দিনটা ছিল আমার একাদশ শ্রেণীর পরিচয় পর্বের দিন। অনুষ্ঠানে ক্লাসের সকল মেয়েরা ছিল আর আমরা সকল ছেলেরা এটা নিয়ে ছেলেদের মাঝে ঝগড়া করছিলাম যে কোন মেয়েকে কে নেবে। আমার বন্ধু দিনেশ একটা মেয়েকে দেখিয়ে বলছিল, দোস্ত ওই যে মেয়েটা ওর নাম আশ্রিনী, ওটা আমার। আর ওর ডান পাশের মেয়েটি সিন্ধু, ওটা সিজু বেছে নিয়েছে। এটা বলতেই সিজু ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। পাশ থেকে এক বন্ধু বলে ওঠে, মেয়েগুলো যদি অলরেডি অন্য কাউকে বেছে নিয়ে থাকে তাহলে? এটা শুনে বাকি বন্ধুরা দিনেশ ও সিজুকে নিয়ে হাসাহাসি করলে সাবা আমাদেরকে বলে, ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েগুলোই আমাদের সেকশনে ছিল। এটা ভেবে গর্ব হচ্ছিল, কিন্তু নবীন এসে গর্বটা শেষ করে দিল, কারণ সে এমন একটা মেয়েকে দেখালো যে মেয়েটি আমাদের সেকশনে ছিল না। আর মেয়েটিকে দেখে আমি বাজি ধরে বলতে পারি মেয়েটি আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। মেয়েটি যখন তার হাত দিয়ে এলো চুলগুলো আলতো করে কানের পিছনে রেখে দিল, তখন সেই চুলের ভাঁজে যেন আমার মনটা আটকে গেল। তো সবাই হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছে, আর এদিকে এটা দেখে ম্যাম এদের দিকে এভাবে তাকিয়ে আছে। এরা ভয়ে তাড়াহুড়ো করে অবলা ছেলের ভাত ধরে। কার্তিক নামে ছেলেটি বলে,
মেয়েটি কে রে? নবীন বলে আমাদের ক্লাসেরই নতুন স্টুডেন্ট, চেন্নাই থেকে এসেছে, নাম ঈশা। এটা শুনে কয়জন বন্ধু মনে মনে ঈশাকে পটানোর কথা ভাবতেছে, আর এদিকে সাবা ভাবতেছে যাক নতুন এসেছে, তার মানে কেউ এখনো নজর দেয়নি, সো আমি একে আরামসে পটিয়ে নিব। ঠিক তখনই নবীন বলে ওঠে, দোস্ত সবচেয়ে আফসোসের ব্যাপার হলো মেয়েটি তামিলনাড়ুর, তাই হিন্দি বলতে পারে না, শুধু ইংরেজিতে কথা বলে। এটা শুনতেই সাবার কলিজায় মোটর দিয়ে ওঠে ও সাবা মনে মনে বলে এ তো তাহলে আমার নাগালের বাহিরে চলে গেল। এদিকে কার্তিক মনে মনে হাই হ্যালো বলার পর বলে এর চেয়ে বেশি আর ইংলিশ পারি না। ওদিকে সিজু মনে মনে ভাবতেছে আমি তো ইংলিশে কেবল টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটাই পারি। ওদিকে দিনেশ ভাবতেছে হাই আমি দিনেশ, গুড মর্নিং, গুড নাইট, আই লাভ ইউ, এর বেশি তো আর ইংলিশ পারি না। তাই দিনেশ সবার উদ্দেশ্যে বলে মেয়েটি সুন্দর বাট মনে ধরার মতো না। কার্তিকও বলে ওঠে আমার জন্য তো আমার গায়ত্রী সেরা। এসব শুনে নবীন হেসে দেয়ও বলে শালারা স্বীকার করলেই তো হয় যে ইংরেজি পারিস না বলে কেটে পড়তেছিস। তো এভাবেই এরা ফিসফিস করতে করতে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব বন্ধুরা উঠে চলে যেতে থাকে, বাট সাবা থেমে যায় ও পিছন ফিরে ঈশাকে দেখতে থাকে। সাবার দেখার ধরন দেখে আমরা বুঝতে পারি সবাই লাইন থেকে কেটে পড়লেও সাবা কেটে পড়েনি, সে পুরোদমে ঈশার প্রেমে পড়ে গেছে। তো ঈশার উপর সাবার এই ক্রাশ খাওয়াটা দিন দিন কোন পর্যায়ে যেতে থাকে এবং ঈশাকে ইমপ্রেস করার জন্য সাবা কি কি করে তা একটা গানের মধ্যে দিয়ে সুন্দর করে দেখানো হয়। সিনগুলো এমন যে এগুলো এক্সপ্লেন করা সম্ভব না, তাই আপনারা বরং অরিজিনাল সিনগুলো দেখুন। আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন। ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ঈশা স্টেজে উঠে কবিতা আবৃত্তি করতে থাকলে স্টেজের সামনে থেকে সাবা মুগ্ধ হয়ে সেগুলো শুনতেছে আর একটু পর পর ঈশারাই প্রশংসা করতে থাকে। সাবা ভাবতেছে কেবল মনে হয় সে একাই ঈশাকে পড়ানোর জন্য এসব করতেছে। বাট ঈশা স্টেজ থেকে নেমে যেতে থাকলে সবাই যখন অনুষ্ঠান ফেলে ঈশার দিকে চেয়ে থাকে তখন তো সাবা রীতিমতো সব। সাবা আমাদেরকে বলে আমি ভেবেছিলাম সবাই লাইন থেকে কেটে পড়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম, আসলে সবাই এখনো সিরিয়ালে আছে। এটা দেখে কলিজায় খ্যাচ করে উঠলো। মুহূর্তের মাঝে পুরো ডিপ্রেশনে চলে গেলাম। আর এই ডিপ্রেশনটা কাটাতে রাতের বেলা হোস্টেল থেকে লুকিয়ে সিগারেট কিনতে বের হলাম, কিন্তু স্কুল মাঠে আশিক ভাইয়ের সাথে দেখা। আশিক ভাই আমাদের সিনিয়র এবং সে আমাদের হকি টিমের ক্যাপ্টেন। সেই সাথে সে আমাদের স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম বয়। স্কুলের সকল মেয়েরা এর উপর ক্রাশ। তো রাতের খাওয়া শেষে আশিক সাবাকে বলে তোর ফ্রেন্ড দিনেশকে কাল একা আমার সাথে দেখা করতে বলিস তো। সাবা বলে কেন ভাই? আশিক রাগ চেপে রেখে বলে সেটা পরে বুঝবি। সিন পরের দিন সকালে আসতে দেখি দিনেশ আশিক ভাইয়ের সাথে দেখা করে এসে রাগে ফুলতেছে। সাবা বলে আশিক ভাই কি বললো রে? দিনেশ বলে তার ফ্রেন্ড রাজেশ আশ্রিনীর সাথে প্রেম করতে চাই। সাবা বলে এটা সেই মেয়ে না যাকে তোরা পরিচয় পর্বের দিনে ভাগাভাগি করছিলি? তো রাজেশ প্রেম করবে এটা আশিক ভাই তোকে কেন বলছে? কারণ আশ্রিনীও আমরা রিলেশনে আছি। এটা শুনতেই সাবা তো 440 ভোল্টের ঝটকা খায়। সাবা অসহায় ফেসে বলে ভাই এটা কবে হলো? দিনেশ বলে যেদিন সিজু সিন্ধুকে প্রপোজ করেছিল। সাবা আরো একটা ঝটকা খায়, কারণ সিজুও যে সিন্ধুকে পটিয়ে নিয়েছে এটাও সাবা জানে না। সাবা বলে ভাই তোরা এসব কোথায় কখন করলি? দিনেশ বলে টিউশন করতে গিয়ে। সাবা বলে শালারা আমি টিউশন ভর্তি হতে চাইলাম, তোরা বুদ্ধি দিলি যে টিউশন করে লাভ হয় না, এদিকে তোরা টিউশন গিয়ে দুইজন দুইটা পটিয়ে নিয়েছিস। এই বলে সাবা উঠে চলে যেতে থাকলে এরা বলে ভাই তুই কোথায় যাচ্ছিস? আয়না দেখতে। কেন ভাই? চুল তো ঠিকই আছে। আমি দেখতে চাই যে আমার ফেসে কিসের অভাব যে তোদের সবার গার্লফ্রেন্ড জুটলো অথচ আমার আদৌ জুটলো না। এই বলে সাবা যাচ্ছে আর মনে মনে ভাবতেছে আজকেই সে ঈশাকে প্রপোজ করবে। আর ওদিকে দিনেশ রেগে মেগে কার্তিককে বলতেছে আশিক ভাই অন্য ডিপার্টমেন্টের হয়ে আমাদের সেকশনের মেয়ে নিয়ে মাথা ঘামে কেন বুঝি না। কার্তিক বলে যেদিন থেকে এই শালা আশিক আমাদের সেকশনের ঈশাকে পটিয়ে নিয়েছে সেদিন থেকে এর সাহস বেড়ে গেছে। এটা শুনতেই সাবার মাথায় যেন বাস পড়ে। সিন বর্তমানে আসলে দেখি সাবার স্টোরি শুনে দুই কনস্টেবলই থ মেরে গেছে। সাবা কাঁদতে কাঁদতে বলে জানেন স্যার, আশিক যখন আমার চোখের সামনে থেকে আমার ক্রাশকে ছো মেরে নিয়ে গেল তখন আমার কি অবস্থা হয়েছিল। তখন ওই সময় সাবার ফিলিংসটা কেমন হয়েছিল তা কাল্পনিক ভাবে দেখানো হয়। সাবা বলে আমার মনোবল এমন ভাবে ভেঙে গিয়েছিল যে ঈশার সম্পর্কে যেটা শুনেছিলাম সেটা কতটা সত্য সেটা খোঁজ নেওয়ার ইচ্ছাটাও মরে গিয়েছিল। ভেবে নিয়েছিলাম ঈশার মতো মেয়ের জন্য আশিক ভাইয়ের মতো হ্যান্ডসাম ছেলেই পারফেক্ট হবে। ঠিক তখনই স্কুলে হকি জোনাল ম্যাচ হলো। ম্যাচ টাই ছিল, যে শেষ গোল করবে সেই জিতবে। আর
আর শেষ 30 সেকেন্ড বাকি ছিল। রাজেশ আশিক ভাইকে বল পাস করলো, আশিক ভাই আমাকে পাস করলো। স্কুলের সবাই দোয়া করছিল যেন আমরা ম্যাচটা জিতে যাই। সামনের দুইজন ডিফেন্ডার্স তুফানের মতো আমার দিকে তেড়ে আসলো। আমি বুদ্ধি খাটিয়ে হঠাৎ ব্রেক মেরে দিলাম। ব্যাস আর 5 সেকেন্ড বাকি ছিল। তো তুমি গোলটা করলে? সিন কাট হয়ে রাতে হোস্টেলে আসলে দেখি সাবা খুশিতে উড়া ধরে নাচতেছে। সিজু বলো তো ঈশাকে তাহলে কবে প্রপোজ করছিস? সাবা বলে বাদ দে, ঈশার জন্য আশিক ভাই পারফেক্ট আছে। সিজু বলে তাহলে ঈশার হাততালি দেওয়া দেখে কেন খুশি হচ্ছিলি? সাবা তো খেয়ে যায়। সিজু বলে শোন, এখন তুই পুরো স্কুলের হিরো হয়ে গেছিস, এখন ঈশা কেন, স্কুলের যে কোনো মেয়েকে প্রপোজ করেই তো দেখ, খাড়ার উপর হ্যাঁ বলে দেবে। সত্যি? হ্যাঁ, একবার কল্পনা করেই তো দেখ, কাল যখন তুই স্টাইল মেরে স্কুলে আসবি না, তখন স্কুলের সকল মেয়ে তোর দিকে চেয়ে থাকবে, সকল মেয়েরা পাগলের মতো ছুটে এসে তোকে প্রপোজ করবে। দোস্ত, সকল মেয়ে চায় না, শুধু ঈশা চেয়ে থাকলেই হবে। ও এই কথা, ওকে সেটাও হয়ে যাবে। কাল যখন তুই স্টাইল মেরে স্কুলে আসবি না, তখন শুধু ঈশাই তোর দিকে চেয়ে থাকবে, ও নিজে এসে তোকে প্রপোজ করবে। তখন তুই সাথে সাথে ওকে জড়িয়ে ধরে যখন কিস করবি, থাম থাম, তুই অনেক ভয় পেয়ে গেছিস। বাইক আমাকে দে, আমি চালাই। নো, স্কুলের হিরোকে দিয়ে আমি কিভাবে বাইক চালিয়ে নিব? এসব রাখ, আমাকে দে। নো, তুই শুধু বল আমার স্টোরি কোথায় থেমেছিল। হ্যাঁ, ও হ্যাঁ, আমি ঈশাকে কিস করছিলাম। হ্যাঁ, এরপর আর কি, তুই ওর সাথে মিলে স্কুল শেষ করবি, কলেজও শেষ করবি, ওকে বিয়ে করে নিবি, তারপর বাচ্চা, ও সরি বাসর রাতও করে নিবি, এরপর বাচ্চা, এরপর তোর বাচ্চাকে আমাদের স্কুলেই ভর্তি করাবি। এসব শুনে সাবা তো খুশিতে গুলগুলা হয়ে যাচ্ছে। পরের দিন সাবা স্কুলে যাওয়ার জন্য হোস্টেল থেকে বের হয়েও ভাবে আজকে তো সে স্কুলে গেলে তেমনটাই হবে রাতে সিজু যেমনটা বললো। কিন্তু সেন স্কুলের অ্যাসেম্বলিতে আসতে দেখি প্রিন্সিপাল সাবাকে সবার সামনে দাঁড় করিয়ে বলতেছে রাতে হোস্টেলের দেয়াল টপকিয়ে কোথায় গিয়েছিল। সাবা কেবল বলে সিজুর সাথে, তার আগেই কষিয়ে একটা থাপ্পড়। এই গেল, হিরোগিরি পড়েই থাকলো, এদিকে ইজ্জতেরই তো 12টা বেজে গেল। তো আগের থাপ্পড়ের ঘুর না কাটতেই নে আবার একটা। এরপর আবার প্রিন্সিপাল স্যার কানটা টেনে ধরে ইচ্ছে মতো বকতে শুরু করেছে। তারপরেও যতটুকু ইজ্জত বাকি ছিল, শেষে যখন সপাসপ কয়টা মারে তখন বাকি ইজ্জতটা ফালুদা হয়ে যায়। এতেও শেষ না, প্রিন্সিপাল যেতে ধরে ফিরে এসে আবার হাঁকিয়ে দিয়ে যায় লেজাল। তো প্রিন্সিপাল চলে গেলে সাবা আমাদেরকে বলে প্রিন্সিপাল সবার সামনে এইভাবে মারলো। এটা নিয়ে আমার টেনশন হচ্ছিল না, আমার শুধু টেনশন হচ্ছিল আমাকে মারাটা ঈশা দেখে ফেললো না তো। কিন্তু সামনে তাকিয়ে কোথাও ঈশাকে দেখতে পেলাম না। তখনই কিছুটা শান্তি অনুভব করলাম ও মাথা নিচু করে স্কুলের ভিতরে আসতেই সিজু সামনে পড়ে গেল আর রাতে বলা তার কথাগুলো কানে বেজে উঠলো। কাল যখন তুই স্টাইল মেরে স্কুলে আসবি না, তখন শুধু ঈশাই তোর দিকে চেয়ে থাকবে, ও নিজে এসে তোকে প্রপোজ করবে। এরপর আর কি, তুই ওর সাথে মিলে স্কুল শেষ করবি, কলেজও শেষ করবি, ওকে বিয়েও করে নিবি, তারপর বাচ্চা, ও সরি বাসর রাতও করে নিবি, এরপর বাচ্চা, এরপর তোর বাচ্চাকে আমাদের স্কুলেই ভর্তি করাবি। তো সাবা রেগে মেগে সিজুকে মারবে তার আগেই বন্ধুরা এসে সামলে নেয়। এরপর থেকে সাবা হতাশাই ঈশার ভাবনা মাথা থেকে পুরো দমে ঝেড়ে ফেলে দেয় ও পড়াশোনায় ফুললি মনোযোগ দিয়ে বছরটা পার করে দেয়। এভাবে তার দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু 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 একদিন সাবা বন্ধুদের সাথে কলেজ মাঠের গ্যালারিতে বসে মেয়েদের খেলা দেখছিল। হঠাৎ সিজু বলে ওঠে, সাবা একটা নিউজ পেয়েছি, ঈশা এখানে তার খালার বাসায় থেকে পড়াশোনা করে, আর ঈশার খালাতো ভাই আশিকের বেস্ট ফ্রেন্ড, তাই আশিক জোর করে ঈশার সাথে মিশতো। এছাড়া তাদের মধ্যে কোনো রিলেশন নেই, তার মানে ঈশা সিঙ্গেল। এটা শুনে দিনেশ খুশি হয়ে সাবাকে বলে তাহলে তো ভালোই হলো, তুই কালকে ঈশাকে প্রপোজ করে ফেল। সাবা চিন্তায় পড়ে গেলে দিনেশ বলে তুই টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করে দেবো। সিন পরের দিন স্কুল ক্যান্টিনে আসতে দেখি দিনেশ সাবা
সাবাকে প্রপোজের জন্য রেডি হতে বলতেছে। সাবা বলে বাট তুই কি ব্যবস্থা করেছিস সেটা তো বল। দিনেশ বলে আমার গার্লফ্রেন্ড আসরিনীকে ঈশার পিছনে লাগিয়ে দিয়েছি, সে ঈশাকে ক্যান্টিনে নিয়ে আসবে এবং তুই আসরিনীর সামনে গেলে আসরিনী তোকে ভালো ছেলে হিসেবে ঈশার সাথে পরিচয় করিয়ে দিবে। ছেলেটি অনেক ভালো, অনেক দয়ালু, সিঙ্গাপুরে জমি আছে, এসব বলতে বলেছে ওকে। এসব শুনে সাবা তো শক। এদিকে কার্তিক দিনেশকে সাবাসী দিয়ে বলে অসাধারণ ভাই। এমন সময় আসরিনী ঈশাকে নিয়ে ক্যান্টিনে ঢুকে পড়লে সাবা বলে ভাই ঈশা চলে এসেছে। তো আসেনি ঈশাকে নিয়ে ভিতরে চলে আসলে কার্তিক বলে সাবা এক্ষুনি যা, কিন্তু এদিকে ভয়ে তো সাবার গলা শুকিয়ে এসেছে। কার্তিক বলে আরে কি হলো জানা। তখন বন্ধুদের জোড়াজুড়িতে সাবা কেবল যেতে ধরে তখনই ঈশা পিছন থেকে তাকাতেই সাবার মিটার ডাউন। সাবা বলে ভাই আজকে হবে না, অন্যদিন। এই বলে কেটে পড়তে ধরতেই কার্তিক খপ করে থামায় ও কাঁধে হাত রেখে বলে আজকে এবং এক্ষুনি প্রপোজ করে জবাব নিয়ে আসবি, যা আমার বাঘের বাচ্চা। এটা শুনে সাবা বাঘের মতো গর্জন করে হিরো স্টাইলে সামনে এগিয়ে যেতে থাকে। সবাই এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, দুম করে আনন্দ নামের একটা ছেলে সামনে চলে আসে ও বলে সবার ধর্ম স্যার তোকে এক্ষুনি ডাকতেছে। এই বলে আনন্দ সাবাকে টেনে নিয়ে চলে যায়। গেল বেচারা আজ পর্যন্ত ঈশার সাথে পরিচিতই হতে পারলো না, প্রপোজ তো দূরের কথা। সিন ধর্ম স্যারের কক্ষে আসতে দেখি স্যার সাবাকে বলতেছে আনন্দের এক্সাম খাতার প্রতিটি প্রশ্নের উত্তর সাথে তোমার খাতার প্রতিটি উত্তর সেম টু সেম কিভাবে হলো। সাবা বলে প্রশ্নপত্র যেহেতু সেম সো উত্তর তো সেমই হবে তাই না। স্যার বলে গুড লজিক, কিন্তু বেটা আনন্দের খাতাতে যে যে ভুল আছে তোমার খাতাতেও সেম টু সেম ভুল, এটার লজিকটা বোঝাও একটু। এমন সময় ঈশা কি যেন কাজে স্যারের রুমে আসলে সাবা দুম করে হাত দিয়ে ফেসটা আড়াল করে নেয়। স্যার ঈশাকে একটু পর আসতে বললে ঈশা চলে যায়। স্বাভাবে ঈশা আবার আসার আগেই মার যা খাওয়ার তাড়াতাড়ি খেয়ে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো ইজ্জত থাকবে না। তাই সাবা স্বীকার করে বলে স্যার আনন্দকে না জানিয়ে আমি লুকিয়ে ওর খাতা দেখে লিখেছি। এটা বলে স্বাভাবে স্যার এক্ষুনি ওকে মেরে ব্যাপারটা এখানেই মিটিয়ে দিবে। কিন্তু সিন বর্তমানে আসলে দেখি কনস্টেবল রামু বলতেছে আরে বাপরে আবার ঈশার সামনে। সিন তখন আবার পিছনে চলে যায়। তো মার খেতে খেতে সাবা আমাদেরকে বলে এরপর থেকে ঈশার ভাবনা আরেকবার মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম ও আরেকবার পড়াশোনায় মনোযোগ দিলাম। এভাবেই পুরো বছরটা চলে গেল ও বিদায় অনুষ্ঠানের দিন চলে আসলো। পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো মার্কস পেয়ে পাশ করেছিলাম জন্য খুশি তো ছিলাম, কিন্তু আফসোস একটাই, আমি আজ পর্যন্ত ঈশার সাথে একটা হাই হ্যালো পর্যন্ত করতে পারলাম না। এদিকে বিদায় অনুষ্ঠানে সব মেয়েরা শাড়ি পরে এসেছিল, আমার খুব দেখতে ইচ্ছে করছিল ঈশাকে শাড়িতে কেমন লাগতেছে। তাই আমার নজর গভীর মনোযোগে আশেপাশে শুধু ঈশাকেই খুঁজছিল। এমন সময় কার্তিক সাবার হুঁশ ফেরাইও বলে ভাই আমার পুরো স্কুল লাইফের ক্রাশ গায়ত্রীকে আজ প্রপোজ করেছি, সে একটু পর জবাব দিতে চেয়েছে। এমন সময় সেই গায়ত্রী ইশারায় কার্তিককে স্টেজের পিছনে ডাকে। সিন তখন স্কুলের ফাঁকা বিল্ডিং এ আসে ও সাবা আমাদেরকে বলে দিনেশ ও সিজুর তাদের গার্লফ্রেন্ডের সাথে ফাঁকা ক্যান্টিনে ঢুকেছে আর কার্তিক তার ক্রাশের সাথে বেলকুনিতে গেছে, আর আমাকে বলে গেছে তোর তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাই এখানে দাঁড়িয়ে পাহারা দে। এমন সময় দিনেশ দৌড়ে এসে বলে দোস্ত একটা নিউজ আছে, আশ্রিনী ক্যান্টিনে আসার সময় আশ্রিনীর সাথে ঈশাও চলে এসেছে। সাবা তো কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। দিনেশ বলে একবার কল্পনা কর খালি ক্যান্টিনে আমার সাথে আশ্রিনী আর সিজুর সাথে যদি সিন্ধু থাকে তাহলে ঈশার সাথে কে থাকতেছে, কে আব্বে গাধা তুই। এটা শুনে সাবার ফেসে খুশি ঢেউ খেলে উঠলে দিনেশ বলে দেখ দোস্ত ঈশার সাথে কথা বলার জন্য এটাই তোর শেষ সুযোগ, তুই শুধু আমার সাথে চল, ওর সাথে কথা বলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এমন বন্ধু পেয়ে সবাই ইমোশনের ঠেলায় দিনেশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলে দিনেশও ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। তো ইমোশন শেষ করে দিনেশ বলে আমি ক্যান্টিনে যাচ্ছি, একটু পর তুই আসিস কিন্তু। সাবা বলে আরে শোন শোন, হ্যাঁ বল ঈশাকে শাড়িতে কেমন লাগতেছে, হ্যাঁ বল ঈশাকে শাড়িতে কেমন লাগতেছে। দিনেশ খুশি হয়ে বলে নিজেই এসে দেখে নে। এটা শুনে সাবা খুশিতে লাফিয়ে উঠতেই কার্তিকের ক্রাশ গায়ত্রী কেন জানি রেগে মেগে সামনে দিয়ে চলে যায় ও পিছন পিছন কার্তিকও এসে রেগে মেগে বলে সাবা চল হোস্টেলে যাবো। সাবা বারবার বলে ভাই কি হচ্ছে সেটা তো বল, কিন্তু কার্তিকের কথা একটাই বাইকে উঠ হোস্টেলে যাবো। সাবা তখন দূর থেকে ক্যান্টিনের দিকে তাকাতেই দেখে ঈশা ক্যান্টিনের বারান্দায় দাঁড়িয়ে দিনেশ ও সিজুর সাথে আড্ডা দিচ্ছে। মানে এখন সাবা সেখানে গেলেই ঈশার সাথে আড্ডা দিতে পারবে ও
পার্সোনালি আলাপও করতে পারবে। এটা ভেবে সাবা দিনেশকে বলে, দোস্ত আমি একটু ক্যান্টিন থেকে আসি। কিন্তু দেখে দিনেশ কাঁদতেছে। দোস্তকে এভাবে কাঁদতে দেখে সাবা তো অবাক। থেকে দোস্ত তুই আমার সাথে যাবি কিনা বল। একদিকে দোস্ত আরেকদিকে ঈশা, সে কাকে বেছে নেবে? তো সেই হোস্টেলে সাদে আসতে দেখি দিনেশ মাল খাচ্ছে আর চিল্লাচ্ছে। সাবা বলে, আব্বে এটা তো বলো কি বলেছে? দিনেশ বলে, সাবা ওনাকে আমাকে ভাই মনে করে। কি? ও বলে লাভ সব তোমার সাথে ঠিক হবে না, বন্ধুত্ব পর্যন্ত ঠিক আছে, তুমি তো আমার বড় ভাইয়ের মতো। আমি চমকে গেলাম। এরপর সে আমার ডেট অফ বার্থ জিজ্ঞেস করলো। আমি বললাম তো, বলে আরে তুমি তো আমার ছোট ভাইয়ের মতন। সাবা বলে, আব্বে শালা এই কথা তো আমাকে সেখানেই বলতে পারতিস। দিনেশ কাঁদতে কাঁদতে সেখানেই শুয়ে পড়লে। সাবা বলে, চল নিচে গিয়ে শুবি। দিনেশ বলে, দোস্ত অন্তত আধা ঘন্টা তো উদাস থাকতে দে। এটা শুনে সাবাও সেখানে শুয়ে পড়লে। দিনেশ বলে, আর কয়দিন পর বোর্ড এক্সাম হবে, তারপর আমাদের স্কুল লাইফ শেষ, মানে এরপর আমি তাকে আর কোনোদিন দেখতে পাবো না। এইসব শুনে সাবাও ঈশার কথা কল্পনা করে আর সাবার চোখের কোণে জল চলে আসে। সিন বর্তমানে আসলে দেখি এসব শুনে রামুও কেঁদে একাকার করে ফেলেছে। সাবা বলে, স্যার আপনি কাঁদছেন কেন? রামু বলে, আমিও স্কুলে একটা মেয়েকে ভালোবাসতাম, তার কথা মনে পড়ে গেল। তবে আমার তো মেয়েটির সাথে বন্ধুত্ব হয়েছিল, কিন্তু তুমি তো মেয়েটির সাথে একটা কথা পর্যন্ত বলতে পারোনি, তাই তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। এমন সময় সাবা পাশে তাকাতেই শখ, সে দেখে পাশের জন্য কাঁদতেছে। তো পাশের জন বলে, ভাই শেষ পর্যন্ত তাহলে ওকে পেলেই না, তাই না? সাবা বলে, হ্যাঁ। রামু বলে, এরপর থেকেই কি তাহলে দেবদাস হয়ে ঘুরতেছো? সাবা বলে, আরে না স্যার, কলেজ লাইফে তো আলাদাই কাহিনী ছিল। রামু আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ সেটাও শোনাও। তখনই সিন আবার কলেজ লাইফে চলে যায়। সাবা বলে, আমি আর কার্তিক কাইমবাটুরের SVKC কলেজে ভর্তি হলাম। দিনটা ছিল কলেজের প্রথম দিন। গান বাদ দিয়ে সোজা কাহিনীতে আসো। না স্যার অনেক মজা পাবেন, স্কুল লাইফ ও কলেজ লাইফকে মিক্স করে গানটা লাগবে না, সোজা কাহিনীতে আসো। ঠিক আছে। তখনই সিন কলেজের কেমিস্ট্রি ল্যাবে যায় আর সাবা বলে ওর নাম ছিল অপর্ণা, লটারিতে ল্যাব পার্টনার হিসেবে তাকেই পেয়েছিলাম। মেয়েটি অনেক কিউট, সেটা আমার খুশির কারণ ছিল না, বরং আমার খুশির কারণ এই প্রথম কোনো মেয়ে আমাকে দেখে মুচকি হাসছিল। কিন্তু জানি না আমার কপালে কি কুফা লেগেছে, আমার সাথে আবার অন্যায় হয়েছে স্যার। রামু তো অবাক। সিন আবার ল্যাবে যায়, কেমিক্যাল পড়তে দেখে অপর্ণা বলে ওঠে, হে খুলে রেখেছো কেন? আর স্বাভাবিকভাবে তার প্যান্টের চেন হয়তো খোলা। এটা দেখে অপর্ণা লজ্জায় মুচকি হাসি দেয় আর ওদিকে ল্যাবে থাকা ছেলেরা সাবাকে নিয়ে হাসাহাসি শুরু করে। গেল ক্লাসের সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। এরপর অপর্ণা তো পড়লোই না, উল্টো আরো এটা পুরো কলেজে এতটা ভাইরাল হলো যে সাবা লজ্জায় আর কোনো মেয়ের সামনেই দাঁড়াতে পারে না। তাই সাবা একদিন মন খারাপ করে কলেজ বারান্দা দিয়ে যাওয়ার সময় সুন্দর একটা মেয়েকে দেখতে পাই। মেয়েকে দেখতেই সাবার মনে আবার প্রেমের লাড্ডু ফোটে। কিন্তু সাবা লজ্জায় মেয়েটিকে এড়িয়ে যেতে ধরলে দেখে একজন কলেজ সিনিয়র মেয়েটিকে পড়ানোর চেষ্টা করতেছে আর মেয়েটি মনে মনে বিরক্ত হচ্ছে। এটা দেখে সাবা মেয়েটির হেল্প করার জন্য বলে ওঠে, হে তোমাকে রাজেশ স্যার ডাকতেছে। এটা শুনে মেয়েটি সুযোগ বুঝে কেটে পড়ে ও সাবা যে হেল্প করলো এটা বুঝতে পেরে মেয়েটি একটু পর সাবার কাছে এসে বলে, থ্যাঙ্কস অ্যান্ড হাই আমি সঙ্গীতা। সাবা তখন তার নাম বলতে ধরতেই সঙ্গীতা বলে ওঠে, তোমার নাম আমি জানি, তুমি তো পুরো কলেজেই ভাইরাল। এটা শুনে সাবা মন খারাপ করলে সঙ্গীতা সরি বলে। তখন সাবা লাইন মেরে বলে, ঠিক আছে, একজন কিউট মেয়ে সরি বলতেছে তাই মাফ করে দিলাম। এটা শুনে মেয়েটি মিষ্টি হাসি দিলে সাবা মনে মনে বলে, মাম্মা কাজ হয়ে গেছে, মেয়ে তো পটে গেছে, কালকেই এর সাথে আড্ডা দিব। তখনই সঙ্গীতা বলে ওঠে, ভালো থেকো, একদিন পর দেখা হবে। সাবা বলে, একদিন পর কেন? সঙ্গীতা বলে, আগামীকাল আমার স্কুল থেকে আমাকে পদক দেওয়া হবে, সেখানে যাব। সাবা বলে, পদক কেন? সঙ্গীতা বলে, আমি স্কুল টপার ছিলাম তাই। এটা শুনে সাবার মনটা খারাপ হয়ে যায় ও সিন কাট হলে দেখি সাবার রোমান্টিক মুডে নতুন একটা মেয়েকে দেখতেছে আর বলতেছে, মেয়েটির নাম ছিল রিয়া, আইডি ডিপার্টমেন্টের। রামু বলে ওঠে, আরে থাম থাম, সঙ্গীতার কি হলো? সাবা বলে, শুনলেন না, সে স্কুল টপার ছিল, আর স্কুল টপার মেয়ের সাথে আমার কিভাবে যাই বলেন স্যার?
এদিকে খোঁজ নিয়ে দেখলাম কলেজেও সে ডিপার্টমেন্ট টপার, তাই সাঙ্গীতার চ্যাপ্টার ক্লোজ। রামু বলে ঠিক আছে, রিয়ার কাহিনী কন্টিনিউ করো। এটা শুনে সাবা আবার প্রথম থেকে শুরু করে বলে মেয়েটির নাম ছিল রিয়া, আইডি ডিপার্টমেন্টের। মেয়েটি কয়দিন থেকে যেভাবে আমাকে দেখতেছে তাতে মনে হচ্ছে এই প্রথম কোনো মেয়ে আমার উপর ক্রাশ খেয়েছে। এই বলে সাবা ভাব নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলে মেয়েটি রেগে মেগে এসে বলে আমার ভুল হয়ে গেছে যে তোমার দিকে আমার নজর পড়েছিল, এটাকে ভালোবাসা ভেবে আমাকে ফলো করা বন্ধ করো। এই বলে মেয়েটি রেগে মেগে চলে যায়। বাট মেয়েটিকে সাবার ভীষণ মনে ধরেছে, তাই সাবা এবার সহজে হাল না ছেড়ে মেয়েটির বাসা কোথায় সেটার খোঁজ লাগায় ও হিরোগিরি দেখানোর জন্য রোজ বিকেলে মেয়েটির বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। আর এদিকে এটা দেখে মেয়েটি তো রাগে জ্বলতে থাকে। কিন্তু একদিন সাবার রিয়ার বাসার সামনে আসলে দেখে একটা মাস্তান ছেলে একটা ছাত্রকে মারতেছে আর বলতেছে তোর এত বড় সাহস আমার রিয়ার উপর নজর দেশ। এই বলেই মাস্তানটি একটা স্ক্রু ড্রাইভার বের করে কোনো কথা নেই ধ্যান করে ছেলেটির চোখে মেরে দেয়। এটা দেখে সাবার কিডনি ফেটে তো হাতে চলে আসে। এদিকে মাস্তানটি যেতে যেতে বলে চলে যেই রিয়ার উপর নজর দিবে তারই এই হাল করবো। देखता हूं अब कौन नजर डालता है उस पर। सबा सबा কার্তিক চিল্লিয়ে বলে এই সাবা তুই রিয়াকে দেখতে গিয়েছিলি না, তো কি হলো? সাবা বলে দেখার জন্য চোখ অনেক জরুরি দোস্ত। এই বলে সাবা ভয়ে ধ্যান করে শুয়ে পড়ে। এরপর থেকে কলেজে যখনই রিয়া সাবার সামনে পড়ে তখনই সাবা ভয়ে না দেখার ভান করে সাইড কেটে যায়। তো যে ছেলে এতদিন রিয়ার পিছনে ঘুরঘুর করছিল হঠাৎ সে ছিল আর পাত্তা দিচ্ছে না, ব্যাপারটা তো রিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। তাই এখন আবার রিয়া নিজে খুঁজেই সাবার সাথে হাই হ্যালো করার চেষ্টা করে, বাট সাবা বারবার নানা বাহানায় রিয়াকে এড়িয়ে যেতে থাকে। লেজাল্লা রিয়ার তো পুরো জিদ উঠে যায়। তাই রিয়া একদিন রেগে মেগে সাবার কাছে এসে বলে তুমি এতদিন আমার পিছনে ঘুরছিলে, হঠাৎ কি হলো যে আমাকে এড়িয়ে চলছো? সাবা বলে না মানে রিয়া বলে আজ আমার বার্থডে। সাবা কি বলবে ভেবাচাকে খেলে রিয়া রেগে মেগে বলে বার্থডে উইশ করার ভদ্রতাটাও শেখনি। এই বলে রিয়া রেগে মেগে চলে গেলে আমরা দেখি সাবা চোখ দুটো বোলাতে বোলাতে আমাদেরকে বলতেছে সত্যি আমি পুরোদমে কনফিউশনে পড়ে গেছি, বুঝতে পারছি না এখন কি করব। আর আমার এই কনফিউশন দূর করতে পারে একমাত্র আমার খালাতো বোন দিব্যা, তাই খালার বাসাতে আসলাম। তো সাবা তার খালাকে বলে খালা দিব্যা কোথায়? ওইদিকে কার্তিক বাইরে সিগারেট খাচ্ছে। এমন সময় দিব্যা তার বান্ধবীর সাথে এসে পৌঁছাইও বলে সাবা কোথায়? কার্তিক বলে ভিতরে আছে। দিব্যা তখন ভিতরে গেলে দিব্যার বান্ধবী কার্তিককে হাই দেয়। কার্তিক আশেপাশে তাকিয়ে বলে আমাকে বলছো? মেয়েটি মিষ্টি করে বলে হ্যাঁ আপনাকেই হাই দিয়েছি, আপনাকে দেখে খুব মজার মানুষ মনে হচ্ছে। কার্তিক বলে মজাদার? আমি আবার কি মজা করলাম? মেয়েটি মিষ্টি করে বলে আমি ঋতু, আর আপনি? আমি কার্তিক। ও আচ্ছা কার্তিক, অনেক সুন্দর ফিল্মের নাম তো। এটা শুনে কার্তিক নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। সিন বাসার ভিতরে আসলে দেখি দিব্যা সাবার স্টোরি শুনে হাসতেছে। সাবা বলে হাসতেছিস কেন? আমার চোখ চলে গেলে দেখবো কি করে? দিব্যা বলে দেখ মেয়ে সুন্দর হলে তার পিছনে অনেক ছেলেই পড়ে থাকে, কিন্তু মেইন প্রসঙ্গ হলো মেয়েটি কাকে চায়। আর মেয়েটি যেহেতু নিজে তোর সাথে কথা বলার চেষ্টা করতেছে তার মানে মেয়েটির কোনো রিলেশন নেই এবং মেয়েটি তোকেই চায়। এইসব শুনে সাবা শেষমেশ রিয়ার সাথে রিলেশন করার সিদ্ধান্ত নিয়েই ফেলে। তো কথা শেষ করে সাবা চলে যাওয়ার জন্য বের হলে কার্তিকের কি একটা অবস্থা। তো সবাই এখান থেকে সোজা রিয়ার বাসার সামনে পৌঁছে হিরোর মতো রিয়া রিয়া বলে চিল্লাতে থাকে। রিয়া অবাক হয়ে বাহিরে আসতেই সাবা জোরে জোরে আই লাভ ইউ বলতে শুরু করে। এটা শুনে রিয়া যেভাবে খুশি হয় তাতে আমরা বুঝতে পারি রিয়াও মনে মনে এটাই চাইছিল। তো সাবা রিয়ার কাছে এসে রোমান্টিক স্টাইলে প্রপোজ করলে রিয়াও খুশি মনে অ্যাকসেপ্ট করে নেয় ও একটা গান শুরু হয়ে যায়। আর এই গানের মধ্যে দিয়ে এদের রিলেশনটাও অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তো একদিন সাবা তার বাইকে করে রিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসতে ধরতেই সেই মাস্তানটা তার দলবল নিয়ে এসে সাবাকে ঘিরে ফেলে। এরপর একজন যেই না বলে ওঠে মার শালাকে, তখনই একজন হকি স্টিক নিয়ে এসে এই সিন বর্তমানে আসে ও রামু বলে ওঠে খতম। বুঝেছি, রিয়ার স্টোরিটাও এখানেই খতম। সাবা বলে না স্যার, এখানে আমি মেরেছিলাম। তখনই সিন আবার অতীতে গেলে দেখি সাবা হকি স্টিক আটকিয়েছিল। এরপর আর কি সাবা হিরো স্টাইলে ছেলেটিকে ধ্যাম করে ঘুষি মারে। আর সিন বর্তমানে আসলে কনস্টেবল বলে তার মানে তোমার এই গার্লফ্রেন্ডটা থেকে গেছিল? সাবা বলে স্যার এমন কপাল কি আমার? কনস্টেবল বলে তাহলে? তখনই সিন আবার অতীতে যায়। সাবা মারামারি করে পরের দিন তার বন্ধুদের সাথে বসে আলাপ করতেছে যে মারামারি করার পর তো আর রিয়ার বাসার এলাকাতে যাওয়া যাবে না, তাহলে রিয়ার খবর রাখার উপায় কি? তো এরা উপায় স্বরূপ এদের কলেজেরই একটা ছেলেকে ডেকে এনেছে যে রিয়ার বিল্ডিং এর উপরের তলায় থাকে। প্ল্যান হলো এর সাথে রিয়ার পরিচয় করিয়ে দিবে যাতে এর মাধ্যমে এটা সেটা আদান প্রদান করতে পারে। তো সাবা রিয়াকে ডাক দিয়ে কাছে এনে বলে রিয়া
এ গোকুল। রিয়া বলে আমি ওকে চিনি। তখন সাবা গোকুলকে বলে তার মানে তুই ওকে চিনিস? গোকুল বলে চিনি, বাট কখনো কথা বলা হয়নি। এটা শুনে রিয়া দুষ্টু স্বরে বলে তুমি তো সব সময় বইয়ের মাঝে ডুবে থাকো। এই বলে রিয়া মিষ্টি একটা হাসি দেয়। সাবা গোকুলকে বলে আগে কথা বলিসনি ঠিক আছে, বাট এখন থেকে কথা বলা শুরু করো, বন্ধুত্ব করে নি, কারণ আমাদের দুজনের মাঝে তুই এখন পিওনের কাজ করবি। সিন কাট হলে দেখি সাবা তার ফ্ল্যাটে এভাবে পাগলের মতো নাচতেছে, আর একটা মেয়ে দরজা খুলে ভিতরে এসে সাবাকে দেখে এভাবে মুচকে মুচকে হাসতেছে। তখন সাবা বলে ওঠে এরপর সিঙ্গাপুরে নন্দিনী। রামু বলে ওঠে রিয়াও চলে গেল কিভাবে? সাবা বলে আমি বলেছিলাম না স্যার, গোকুলকে রিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। রামু বলে সেটা তো হেল্প করার জন্য। সাবা বলে স্যার একজোড়া প্রেমিক প্রেমিকের মাঝে যে বন্ধুটি হেল্পার হিসেবে থাকে 90% ক্ষেত্রে একসময় সে হারামি বন্ধুটিই মেয়েটিকে পটিয়ে নেয়। রামু বলে তুমি তো মেয়েটির সাথে অনেক সময় কাটিয়েছো, তার জন্য মারপিট করেছো। সাবা বলে বাদ দেন স্যার, কোনো মেয়ের সাথে কত সময় কাটিয়েছেন সেটা জরুরি নয়, দুজনের মাঝে ফিলিংসটা কতটা স্ট্রং সেটা জরুরি। এই লাইনটা মনে রাখবেন আপনারা, সামনে গিয়ে কাজে আসবে। তো গাড়ি একটা হসপিটালের সামনে থামেও সাবা মাল খেয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য ভিতরে পাঠানো হয়। কিছুক্ষণ পর সাব ইন্সপেক্টর বিষ্ণু ভিতরে এসে রামুকে বলে সে কি সামনের স্টোরি বলেছে? রামু বলে কিসের স্টোরি? বিষ্ণু বলে আরে রিয়ার পর যে নন্দিনীতে এসে যে থেমে গেল, এরপর কি আর বলেছে? রামু বলে না স্যার, নন্দিনীর কাহিনী এখনো শুরু করেনি। তো টেস্ট শেষে সাবাকে গাড়িতে তুলে আবার চলতে শুরু করলে বিষ্ণু রামুকে বলে ওকে বলো না এরপর সামনে কি হলো। রামু তখন সাবাকে বলে ভাই এরপর কি হলো? নন্দিনী নিশ্চয়ই টিকে গেল তাই না? সাবা বলে না স্যার। হ্যাঁ কেন? স্যার আমি ছুটিতে 1 মাসের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম আর সেখানে পরিচয়, এরপর দেশে চলে আসলাম আর লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়ে গেল, তার উপর আবার মেয়ের হাই ফাই লাইফ স্টাইল, খরচ সামলাতে পারলাম না। রামু বলে এটাও চলে গেল, তো এরপর কি হলো? সাবা বলে এরপর আর কি, কলেজ শেষ করার পর MBA করবো নাকি জব করব এই কনফিউশন নিয়ে চেন্নাই চলে আসে। তখনই সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। সাবার সাথে কার্তিকও চেন্নাই এসেছে। কার্তিক টিভিতে দেখতেছে একটা নার্স অপারেশন সাকসেস করার পর খুশিতে সহকারী ডক্টরকে জড়িয়ে ধরতেছে। এটা দেখে কার্তিক বলে শালা ইঞ্জিনিয়ারিং করার বদলে আমারও ডক্টরি পড়া উচিত ছিল, অনেক বড় হার্ট সার্জন হয়ে যেতাম। এদিকে সাবা রেডি সেডি হয়ে কোথায় জানি যাচ্ছে। কার্তিক বলে কিরে কোথায় যাচ্ছিস? সাবা বলে আমার খালাতো বোন দিব্যা তার বান্ধবীদের সাথে মিলে এখানে ওমেন এক্সক্লুসিভ বুটিক খুলেছে, আমি একটু সেটা দেখতে যাচ্ছি। সাবা আসলে এখানে মেয়ে দেখতে এসেছে, আর এখানে এসে এত এত মেয়ে দেখে সাবার তো চোখের পলকই পড়ছে না। তো এখানে মেয়েদের কারখানা দেখে সাবা বলে দিদি আমার মনে হচ্ছে তোমার কাছে হেল্প করার জন্য আমার এখানে জয়েন করা উচিত। দিব্যা বলে তোর মতলব বুঝতেছি। এমন সময় নিচ থেকে শোরুমেরই একটা মেয়ে বলে ম্যাম একটা ড্রেসের সাইজ প্রবলেম, একটু নিচে আসবেন। মেয়েটিকে দেখে সাবা ক্রাশ খেয়ে যায় ও বলে দিদি প্লিজ এই মেয়ের সাথে আমার সেটিং করিয়ে দাও না। এটা শুনে দিব্যা দুষ্টামো করে সাবাকে তাড়িয়ে দিলে সাবা দিব্যাকে বাই জানিয়ে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ সাবা দেখে এটা তার স্কুল লাইফের সেই সর্বপ্রথম ক্রাশ ঈশা। আপনাদের মনে আছে পুরো স্কুল লাইফে অনেক চেষ্টার পরেও সাবা কিন্তু ঈশার সাথে পরিচিতই হতে পেরেছিল না, তার মানে ঈশা সাবাকে চেনে না। তাই সাবা ভাব নিয়ে ঈশার কাছে গিয়ে বলে কোনো প্রবলেম? সেলস গার্ল বলে স্যার ড্রেসের ট্যাগ রিমুভ করার পর ড্রেসটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে। সাবা বলে তুমি যাও, বিষয়টা আমি দেখতেছি। এদিকে সাবার বন্ধু বলেছিল ঈশা নাকি হিন্দি জানে না, শুধু ইংলিশে কথা বলে। তাই সাবা অনেক কষ্টে ইংলিশে বলে ম্যাম হাই হাউ ক্যান আই হেল্প ইউ। ঈশা হিন্দিতে বলে ওঠে এটা আমার বান্ধবীর জন্য কিনেছিলাম কিন্তু সাইজে হচ্ছে না। ঈশার মুখে হিন্দি শুনে সাবা তো শক, কারণ ইংলিশ বলার হয়ে সাবা এর সাথে কথা বলতে ভয় পেত। তো সাবা বলে নো প্রবলেম ম্যাম, আপনার কোন ড্রেস পছন্দ হয় নেন, আমি এক্সচেঞ্জ করে দিব। এটা শুনে ঈশা খুশি হয়ে ড্রেস দেখতে গেলে দিব্যা এসে সাবাকে মারেও বলে কি করছিস, ট্যাগ রিমুভ করলে এক্সচেঞ্জ হয় না। সাবা বলে ড্রেসের টাকা আমি দেবো, প্লিজ ওকে নিতে দাও। এটা শুনে দিব্যা চলে যায় আর সাবা মুগ্ধ হয়ে দূর থেকে ঈশাকে দেখতে থাকে। তো ঈশা ড্রেস এক্সচেঞ্জ করার পর সাবাকে বলে সরি আমার বান্ধবী ভুল করে ট্যাগটা রিমুভ করেছিল। সাবা বলে আরে ব্যাপার না, ট্যাগ তো রিমুভ হতেই পারে। দিব্যা তো ভিতর রাগে ফুলতেছে। এর মাঝেই সাবা ফিস করে বলে দিদি প্লিজ 50% ডিসকাউন্ট দাও না। দিব্যা তো রাগে বোম হয়ে যাচ্ছে। তো বিল শেষে দিব্যা 50% ডিসকাউন্ট দিলে ঈশা অবাক হয়ে বলে টাকা কেন? সাবা বলে আজকে 50% ডিসকাউন্ট চলতেছে আর আপনি আজকে এক্সচেঞ্জ করতে এসেছেন তাই। ঈশা খুশি হয়ে বলে এমন কাস্টমার সার্ভিস আমি জীবনে দেখিনি। এটা বলে ঈশা যেতে ধরতেই সাবা বলে ওঠে
এক্সকিউজ মি প্লিজ আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, এমন অফার প্রায়ই আসে, সো আপনাকে মেসেজে জানাবো। এটা শুনে ঈশা খুশি হয়ে নাম্বারটা দিয়ে চলে যেতেই সাবা তাড়াহুড়ো করে নাম্বারটা মোবাইলে নিতে থাকে। হঠাৎ ঈশা আবার এসে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। সাবা বলে, আরে না না, চান্সই নেই। ঈশা বলে, কোন কলেজে পড়েছেন? সাবা কলেজের নাম বললে ঈশা তো সেই কলেজে পড়েনি, তাই সরি বলে যেতে ধরে হঠাৎ বলে ওঠে, কোন স্কুলে পড়েছেন? সাবা ভয়ে ভয়ে বলে, SVP। ঈশা বলে, সত্যি? আমিও তো সেই স্কুলেই পড়েছি। তো কোন ব্যাচ? 2009 সেকশন বি। আরে আমিও তো 2009 এর ব্যাচ, বাট সেকশন ডি। সাবা বলে, ও আচ্ছা, এই জন্যই আমি আপনাকে কখনো দেখিনি। ঈশা বলে, আপনার ডিপার্টমেন্টের আশ্রিনী, সিন্ধু, ওরা আমার বান্ধবী ছিল, তো ওদের সাথে এখন আপনার যোগাযোগ আছে? সাবা বলে, আরে না, আমি এখন আমার এই বিজনেস নিয়ে ব্যস্ত আছি। দিব্যা তোর আগে বলতেছে। একটুর মাঝে ঈশার স্কুল বান্ধবী গায়ত্রী চলে আসলে ঈশা পরিচয় করিয়ে দিয়ে বলে, গায়ত্রী, এ সাবা আমাদের স্কুলেই পড়তো, কখনোই কি স্কুলে দেখেছো? গায়ত্রী বলে, হ্যাঁ দেখেছি, কার্তিকের সাথে। ঈশা বলে, ওই সেই কার্তিক যে তোমাকে প্রপোজ করেছিল? গায়ত্রী বলে, হ্যাঁ, একদিন একটু কথা বলেছি, এতেই এসে প্রপোজ করেছিল। শালা নিকর্ম একটা, পড়াশোনার নাম ছিল না, সারাদিন টোটো করে বেড়াতো। শুধু ও নয়, আমার তো মনে হয় ওর সব বন্ধুগুলোই এমন ছিল। আর আমি শিওর এখনো কোনো জব পাইনি, টোকাই হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সাবা, তাই না? সাবা সত্য বললে তো নিজের ইজ্জতও যাচ্ছে, তাই সাবা বলে, না না না, এখনো ডক্টর হয়ে গেছে, কয়দিন পর হার্ট স্পেশালিস্ট হতে চলেছে। গায়ত্রী বলে, ডক্টর? ও তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল। সাবা ভেবেচাকে খেয়ে বলে, কলেজে উঠে বায়োলজি নিয়ে ডক্টর হয়ে গেছে। গায়ত্রী ভেবেচাকে খেয়ে ঈশাকে বলে, এমনও কি করা যায়? ঈশা বলে, আমিও তো জানি না, হয়তো করা যায়। তো কার্তিক ডক্টর হয়েছে এটা শুনে গায়ত্রী বলে, কার্তিকের নাম্বারটা দাও তো। নাম্বারটা দিতেই ঈশা বলে, তোমার নাম্বারটা দাও তো। সাবা তো খুশিতে গুলগুলা। তো ঈশা নাম্বার নিয়ে চলে গেলে খালাতো বোন দিব্যা এসে বলে, এটা সেই ঈশা যে তোর স্কুল লাইফের ক্রাশ ছিল? সাবা বলে, হ্যাঁ। দিব্যা বলে, কিন্তু তুই মিথ্যা কেন বললি যে কার্তিক ডক্টর হয়েছে? সিন কার্তিকের কাছে আসে। কার্তিক এমন রিয়াকশন দিয়ে বলে, ডক্টর? হার্ট স্পেশালিস্ট? সব তোকে মেরে ফেলবো। গায়ত্রী তোর নাম নিয়ে আমাদের সবার বদনাম করছিল, তো আমি কি করতাম? আর গতকালকে তুইও তো ডক্টর হতে চাইছিলি, তাই বানিয়ে দিলাম। কার্তিক বলে, সাবাস, নিজেকে বিজনেসম্যান বানিয়ে দিয়েছিস, আমাকে ডক্টর বানিয়ে দিয়েছিস, আবার একে নাসার বিজ্ঞানী, আবার ওকে আমার নাম্বারও দিয়েছিস। জানি না ফোন করে কি কি জিজ্ঞেস করবে। এমন সময় সাবার ফোনে ঈশার কল আসলে সাবা পার্ট নিয়ে কলটা রিসিভ করে। ঈশা বলে, হ্যালো, আমি ঈশা। কোন ঈশা? আরে সন্ধ্যায় তোমার শোরুমে দেখা হলো না? ও হ্যাঁ, সরি, ঈশা নামে আমার শোরুমের অনেক কাস্টমার আছে তো তাই। ইটস ওকে। তো আপনি এখন কোথায় আছেন? এই তো শোরুমে আছি। বিজি আছেন? না না, বলো। আমার বোনের কলেজে ফ্যাশন ড্রেস কম্পিটিশন, তাই আপনার শোরুমে আসছিলাম ড্রেস কেনার জন্য। ওকে। এই বলতেই সাবার মনে পড়ে সে তো এখন বাসাতে। ব্যাস কলটা কেটেই দে দৌড়। তো সাবা তাড়াহুড়ো করে শোরুমে পৌঁছাই ও এমন ভাব করে যেন সে শোরুমেই বিজি ছিল। যাই হোক, সাবা একটা ড্রেস পছন্দ করে দিলে ঈশা বলে, যদি সে কম্পিটিশনটা জিতে যায় তো একটা পার্টি দেবো, সেখানে তোমাকেও আসতে হবে। সিন কাট হলে দেখি সাবা পার্টিতে, মানে ঈশার বোন কম্পিটিশন জিতেছে। তো গায়ত্রী এসে বলে, সাবা তুমি কার্তিকের সাথে শেষ কবে মিট করেছিলে? সাবা বলে, কেন? গায়ত্রী বলে, না মানে যখনই আমি ওকে কল করে দেখা করতে চাই তখনই বলে আমি বিজি আছি। আসলে আমি ওর সাথে দেখা করতে চাচ্ছি কিন্তু ও সময়ই দিচ্ছে না। সাবা বলে, হ্যাঁ হ্যাঁ, ও অনেক বিজি, আমার নিজেই তো ওর সাথে দেখা করার অনেক দিন হয়ে যাচ্ছে। ব্যস্ততাই ও আজকাল নাকি বাসাতেও আসে না, মনে হয় হসপিটালে বেডেই শুয়ে থাকে। এমন সময় গায়ত্রীর ফোনে কার্তিকের কল আসতেই গায়ত্রী খুশিতে গুলগুলা হয়ে সাইডে চলে যায়। তখন ঈশা এসে সাবার সাথে আড্ডা দিয়ে ফ্রি হয়। ও বলে, তুমি তো ছেলে হিসেবে অনেক ভালো, আফসোস হচ্ছে তোমার মতো একটা ছেলে আমার স্কুলে ছিল অথচ আমার সাথে পরিচয় ছিল না। এটা শুনে সাবা তো রীতিমতো শখ, কারণ সে স্কুল লাইফে যদি একবার জাস্ট ঈশার সাথে পরিচিত হতো তাহলেই কাজ হয়ে যেত। বাট সাবা আবার এটা ভেবে মহা খুশি হয় যে ঈশা তাকে পছন্দ করেছে। তারপর আর কি, একটা গান শুরু হয়ে যায় ও গানের মধ্যে দিয়ে দেখানো হয় দিন দিন ঈশার সাথে সাবার ভালো একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছে এবং সেই বন্ধুত্বটা দিন দিন হালকা কালার থেকে ডিপ কালার ধারণ করতেছে। তো ঈশা একদিন সাবাকে বলে, প্লিজ তুমি একদিন গায়ত্রীর সাথে কার্তিকের মিট করার ব্যবস্থা করে দাও। বেচারি গায়ত্রী কার্তিকের সাথে মিট করার জন্য অস্থির হয়ে গেছে। কার্তিক তো তোমার দোস্ত হয়, তুমি রিকোয়েস্ট করলে সে অবশ্যই একটু সময় বের করবে। প্লিজ প্লিজ প্লিজ। সিন কাট হলে দেখি কার্তিককে ডক্টরের পোশাক পরিয়ে জোর করে একটা রেস্টুরেন্টে আনা হচ্ছে। কার্তিক বলে, ভাই এই ডাক্তারের পোশাক সব ভাড়াই আনা, ভয় তো আমার হাত পা কাঁপতেছে। নবীন দূর থেকে গায়ত্রীকে দেখিয়ে বলে, দেখ এত সুন্দর একটা মেয়ে তোকে দেখার অপেক্ষায় বসে আছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে যেন হরিণী ঘাস খাচ্ছে। আর তুই কি জানিস? কি তুই হলি টাইগার, তো তোর এখন কি করা উচিত এটা তুই বলে দে। হরিণীর উপর ঝাঁপিয়ে পড়ো, শিকার করে ফেল। এটা শুনে কার্তিক যেতে ধরে ভয়ে থেমে গেলে নবীন চিল্লিয়ে বলে, তুই কে?
ডক্টর এস এস। না, তুই টাইগার। ইয়া, আর ওকে হরিণী। তাহলে বাঘ কি করবে? হরিণীকে খেয়ে ফেলবে। এই বলেই কার্তিক সেই অস্থির একটা পাট নিয়ে গায়ত্রীর সামনে এসে দাঁড়ালে গায়ত্রী বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি এসব দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না আমি ডক্টর? আরে তা না, আমার স্কুল ফ্রেন্ড এখন ডক্টর হয়ে গেছে, এটা বিশ্বাসই হচ্ছে না। ও এই কথা। এই বলে কার্তিক বসে পড়লে গায়ত্রী বলে, ভালোই হয়েছে তাই না? আমি তোমার প্রপোজ রিজেক্ট না করলে আজ হয়তো ডক্টর হতে না। কার্তিক বলে, প্রপোজ অ্যাকসেপ্ট করলে আজ তোমার নামে হয়তো একটা হসপিটালই খুলে ফেলতাম। গায়ত্রী লজ্জা পেয়ে বলে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? কার্তিক বলে, মেডিকেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, কিন্তু তোমার পর আর কাউকেই মনে ধরে না। এটা শুনে গায়ত্রী খুশি হয়েও আরো আলাপ করার জন্য বলে, তোমার ডক্টরি লাইফে ঘটা কোনো মজার ঘটনা বলো। কার্তিক কি বলবে ভেবে না পেয়ে বলে, আরে হ্যাঁ, এই তো গতকাল সকালবেলা পার্কে জগিং করছিলাম, হঠাৎ সেখানে একটা লোকের হার্ট অ্যাটাক আসে। পার্কের সবাই লোকটিকে স্বাভাবিক করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। চট করে আমি গেলাম, ও মুহূর্তের মাঝে লোকটিকে ঠিক করে ফেললাম। গায়ত্রী বলে, ইস, আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমার কারিশমা নিজ চোখে দেখতে পেতাম। কার্তিক বলে, তুমি যদি সেখানে থাকতে না তাহলে আমার ট্যালেন্ট দেখে সেখানেই আই লাভ ইউ বলে দিতে। এমন সময় একজন বলে ওঠে, ভাই এখানে কেউ ডক্টর আছে? কার্তিক ঝটকে খেয়ে পিছন ফিরে তাকালে দেখে একটা লোকের হার্ট অ্যাটাক এসেছে এবং আরেকজন তাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে। এটা দেখে কার্তিক নিজেই ডক্টর ডক্টর বলে চিল্লাতে থাকে। গায়ত্রী বলে, আরে তুমি তো ডক্টর, যাও। কার্তিক তো পড়ে গেল মানকের চিপায়। গায়ত্রী খুশি হয়ে বলে, আমি গতকাল যেটা মিস করছি আজকে সেটা দেখতে চাই। যাও যাও। কার্তিক বলে, না গেলে হয় না। আরে যাও, আমি গতকাল যেটা বলতাম সেটা তাহলে আজকে বলবো। Jinta 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 ta ta jinta ta jinta 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 ta ta jinta ta jinta 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 ta ta jinta ta jinta 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 ta ta কাঠ হলে দেখি লোকটি মারা গেছে, ও অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। আর এদিকে কার্তিক যে ডক্টর নয় এটা বুঝতে পেরে গায়ত্রী কাঁপতেছে। তো ঈশা রেগে মেগে তাকাতেই কার্তিক দুম করে স্ট্যাটাসকোপটা খুলে ফেলে। ঈশা বলে, তোমার এত বড় মিথ্যা বলার সাহস কি করে হলো? তুমি সাবাকে মিথ্যা বলেছো, যে গায়ত্রী তোমাকে এত ভালোবাসে তাকেও মিথ্যা বলেছো যে তুমি ডক্টর। তোমার কাজের দরকার ছিল তো তোমার বন্ধু সাবাকে বলতে পারতে, সে তার শোরুমে তোমাকে জব দিত। এটা শুনে কার্তিক এভাবে সাবার দিকে তাকায়। ঈশা রেগে মেগে বলে, ওকে দেখেও তো শিখতে পারো কিভাবে বিজনেসম্যান হতে হয়, কিন্তু তা কেন শিখবে? শিখবে তো ধোঁকাবাজি আর মিথ্যা বলা। এই বলে ঈশা রেগে মেগে সাবার তো ভয়ে কিডনিতে হার্ট অ্যাটাক এসেছে। ঈশা বলে, সাবা তুমি এর থেকে 100 হাত দূরে থাকবে, এর সাথে কোনো বন্ধুত্ব রাখবে না, নয়তো ও তোমাকেও খারাপ বানাবে। সাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বললে ঈশা চলে যেতে কার্তিক এভাবে সাবার দিকে তাকায়। সিন কাট হলে দেখি কার্তিক বাসায় এসে এভাবে বসে আছে। সাবা সান্ত্বনা দিতে ধরতেই খেপে গিয়ে তাকায়ও বলে, ভাই এই থাপ্পড়টা যদি আমাকে গায়ত্রী মারতো তো একটুও কষ্ট পেতাম না, সে আমাকে ভালোবাসে, সো আমাকে থাপ্পড় কেন, জুতা দিয়ে মারারও অধিকার তার আছে, কিন্তু ঈশা মারলো এটা কিছুতেই হজম করতে পারছি না। তাই এই ঈশার কাহিনী অনেক লম্বা হচ্ছে, তাড়াতাড়ি শর্ট কর, কালকেই ওকে প্রপোজ করবি, রিলেশন হলে হলো, না হলে এর চ্যাপ্টার ক্লোজ কর। সাবা মিনমিন করলে কার্তিক বলে, তোর কাছে আমি জরুরি নাকি ঈশা, উত্তর দে। এটা শুনে সাবা ভাবতে থাকলে কার্তিক বলে, দাঁড়া, সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কথা বলি, তুই আল্লু অর্জুনের ফ্যান বলে জীবন বাজি রেখে ভিড়ের মাঝে ঢুকে তোর জন্য সিনেমার টিকিট কে এনেছিল, আমি নাকি ও? সাবা তো ঝটকা খেয়ে থাকায়। কার্তিক বলে, মাঝ রাস্তায় তোর বাইকের পেট্রোল শেষ হলে 1 কিলো বাইক ঠেলে কে তোকে পেট্রোল পাম্প পর্যন্ত এনেছিল, আমি নাকি ও? একবার মাঝরাতে। সাবা থামিয়ে বলে, আল্লু অর্জুনের মুভির কথাতেই আমি কনভিন্স হয়ে গেছি। সাবাস দোস্ত, তাহলে এবার কালকে ওকে প্রপোজ কর, রাজি হলে হলো, নয়তো চ্যাপ্টার ক্লোজ কর। কার্তিক মুখে তো বলে হ্যাঁ, বাট ভিতরে ভিতরে সাহস পাচ্ছে না। তাই সিন কাট হলে দেখি কার্তিক সাবাকে ঈশার বিল্ডিং এ নিয়ে এসে বলতেছে, ওকে ফোন করে বাহিরে আসতে বল। সাবা বলে, বলেছি, আসতেছে বললো, কিন্তু ঈশা তো রেগে মেগে সাবাকে বলেছিল খবরদার তোমাকে যেন আর কখনো কার্তিকের সাথে না দেখি। তাই সাবা কার্তিককে বলে, ভাই তুই একটু নিচে যা, আমি আসতেছি। এর মাঝে ঈশা চলে আসে ও সাবাকে কার্তিকের সাথে দেখে ফেলে। সিন বর্তমানে আসলে রামু বলে, আরে বাপরে, এরপর কি হলো? সাবা বলে, এরপর আর কি, আমি প্রপোজ করলে বললো তুমি বলতে অনেক দেরি করে ফেলেছো, আমি অলরেডি একটা রিলেশনে জড়িয়েছি। কি বলো? হ্যাঁ স্যার, আজকাল প্রাইমারিতে পড়া মেয়েরও বয়ফ্রেন্ড থাকে, সেখানে একটা মেয়ে হাই স্কুল পর, কলেজ পর, এমনকি জবের পরেও এখনো সিঙ্গেল আছে, এটা ভাবাই আমার বোকামি ছিল। সে আফসোস করে বলছিল তাকে আমার স্কুলেই প্রপোজ করা উচিত ছিল। তবে স্যার আমি শিওর তার বর্তমান বয়ফ্রেন্ডের থেকে সে আমাকেই বেশি ভালোবাসে, কিন্তু কি আর কর, প্রপোজ সেই ছেলেটাই আগেই করে ফেলেছে। এটা শুনে কনস্টেবল বলে,
আচ্ছা ভাই, তোমার জীবনে কি কখনোই ভালো কিছু হয়নি? এবার সাবার ফেসে অনেক সুন্দর মিষ্টি একটা হাসি ফুটে ওঠে ও সাবা বলে, ঈশাকে হারানোর কষ্টে কান্নাকাটি করার পর MBA এর জন্য প্রস্তুতি নিলাম এবং অনেক ভালো একটা কলেজে ভর্তি হলাম। পূর্বের সকল অভিজ্ঞতার আলোকে কলেজের প্রথম দিনই কার্তিকের কাছে শপথ নিলাম, এবার আমি নিজে এগিয়ে গিয়ে কোনো মেয়েকে চাইবো না, বরং যদি কোনো মেয়ে নিজে থেকে আমাকে পছন্দ করে এবং আমাকে চাই তবেই আমি এগোবো। আর যদি আমি কখনো এটা ভুলে যাই তো সে যেন আমাকে জুতা পেটা করে। তখনই আমাদের ক্লাসরুমে একটা মেয়ে এন্ট্রি নিল। সাবা বলে, ভাই তাই বলে তুই সত্যি সত্যি জুতা দিয়ে মারবি? এমনিও তো আমার শপথটা মনে করিয়ে দিতে পারতি। তো সিন কাট হলে দেখি লটারির মাধ্যমে পুরো ক্লাসের স্টুডেন্টদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করা হচ্ছে, কিন্তু লটারির শেষে দেখা যায় সব গ্রুপে 2-1টা করে মেয়ে পড়েছে, বাট সাবার গ্রুপে একটা মেয়েও পড়েনি। এটা দেখে সাবা বলে, হে ভগবান, তুমি আমার সাথে সবসময় অন্যায় কেন করো? এমন সময় স্যার সাবার গ্রুপ দেখে বলে, এই গ্রুপে স্টুডেন্ট কম হয়েছে, ওই যে গ্রুপটা যেখানে 5 জন দেখা যাচ্ছে ওখান থেকে তুমি এখানে আসো। আমি? হ্যাঁ। সাবা পিছনে তাকাতেই তো শখ। তুমি এই যে এসে সাবার পাশে বসলে সাবা মনে মনে বলে, সরি ভগবান, রাগের মাথায় বলে ফেলেছিলাম, আসলে তুমি অনেক ভালো। এমন সময় মেয়েটি সাবার সাথে হাই হ্যালো করে ও পরিচিত শেষে সাবাকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড আছে? সাবা কি জবাব দিবে ভেবে নিয়ে বলে, আমি সিঙ্গেল। মেয়েটি বলে, আমাকে কিছু জিজ্ঞেস করছো না যে? সাবা বলে, তোমার বয়ফ্রেন্ড আছে? মেয়েটি বলে, না, আমিও সিঙ্গেল। এটা শুনতেই সাবার মনে লাড্ডু ফোটে। তার উপর মেয়েটি বলে, সেও নাকি আল্লু অর্জুনের ফ্যান। লে পাগলা, খাপে খাপ। সিন বর্তমানে আসেও কনস্টেবল বলে, ভাই এসব পরিচয় টরিচয় তো প্রতিটি স্টোরিতেই ছিল না শুধু রোমান্স, তাই স্টোরি কাটসাট করে সোজা রোমান্সে যাও। তখন সাবা বলে ওঠে, তারপর হঠাৎ এক রাতে মেয়েটি গ্রুপ প্রজেক্ট ডিসকাস করার জন্য আমার রুমে আসে। মেয়েটির দিকে আমি তাকাতে পারছিলাম না, কারণ মেয়েটিকে ভীষণ ভয় দেখাচ্ছিল। এর মাঝে শুনে আমাদের গ্রুপের বাকি ছেলেরাও নাকি আমার রুমে আসবে, তাই আমি ঠান্ডার বাহানায় তাকে আমার হুডিটা পরতে দিলে সে আসল ব্যাপারটা বুঝতে পারে ও দুষ্ট একটা হাসি দেয়। এরপর কলেজে আমাদের দুজনের অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় ও দিন দিন আমাদের মাঝের বন্ধুত্বটা ভালোবাসার দিকে মোড় নিতে থাকে। এরপর আর কি তামিল মুভির মতো একটা গান শুরু হয়ে যায়। সিন বর্তমানে আসে ও কনস্টেবল বলে, ভাই তুমি আবার গানে গিয়ে সময় অপচয় করছো, এসব স্কিপ করে শুধু রোমাঞ্চকর ঘটনাগুলো বলো। তখন সাবা বলে, হঠাৎ এক রাতে মেয়েটি আবার আমার রুমে আসে ও বলে, আমাদের গ্রুপের প্রকাশ আছে না, সে আজকে আমাকে প্রপোজ করেছে। এটা শুনতেই সাবা শক হয়ে বলে, তুমি কি জবাব দিয়েছো? মেয়েটি বলে, আমি আবার কি বলবো? সাবা বলে, না মানে ওকে যদি তোমার ভালো লাগে তো হ্যাঁ বলতে পারো। এটা শুনে মেয়েটি বলে, তুমি চাও আমি ওকে হ্যাঁ বলি? তাহলে সেদিন তোমার হুডি আমাকে কেন পড়তে দিয়েছিলে? সাবা ভেবেচাকে খেয়ে বলে, সেদিন খুব ঠান্ডা। মেয়েটি বলে, খবরদার, ঠান্ডার বাহানা দিবে তো মার খাবে। তোমার যা দেখার সেটা দেখে নিয়েছো, এরপর প্রকাশ ও বিষ্ণু আসবে তাই ঢেকে দিয়েছিলে। সাবা বলে, তুমি এটা কিভাবে বুঝলে, আবার সেটা মনেও রেখেছো? মেয়েটি বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? সাবা কিছু না বলে চুপ করে থাকলে মেয়েটি উঠে দাঁড়াবে বলে, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলতেছি, আই লাভ ইউ। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তুমি আমার জীবন। কলেজে সারাক্ষণ আমি তোমাকেই দেখি, এমনকি স্বপ্নেও কেবল তুমি আসো। যদি আজকেই তুমি বিয়ে করতে চাও তো আমি রেডি, তুমি কি বলো? সাবা তো 440 ভোল্টের ঝটকা খেয়ে থোয়া মেরে আছে। মেয়েটি বলে, আরে কিছু তো বলো। সাবা এখনো থোয়া মেরেই আছে। এটা দেখে মেয়েটি বলে, তুমি যাকে চাও সেটার চেয়ে বরং যে তোমাকে চাই তাকে বেছে নাও, তো জীবনে অনেক সুখী হবে। এখনো সাবা কোনো জবাব দিচ্ছে না দেখে মেয়েটি হতাশ হয়ে যেতে ধরলে সাবা বলে ওঠে, আমি যে মেয়েকে চাই সেই মেয়েই এসব বললে আমি কি জবাব দিব? এটা শুনে মেয়েটি দৌড়ে এসে সাবাকে এভাবে জড়িয়ে ধরে আর সাবা পরম এক শান্তিতে এমন করে। সিন বর্তমানে আসলে দেখি কনস্টেবল গুলোও এমন করতেছে ও বলতেছে, শান্তি পেলাম শেষমেশ, তাহলে তুমি তোমার জন্য পারফেক্ট মেয়েকে পেয়ে গেলে। সাবা বলে, হ্যাঁ স্যার, এতদিনে বুঝলাম পারফেক্ট লাইফ পার্টনার জীবনের শুরুতেই আসে না, সময় লাগে। আর এই পারফেক্ট পার্টনার পাওয়ার খুশিতেই বন্ধুদের সাথে রাস্তায় আনন্দ করছিলাম, এর মাঝেই তো আপনারা এসে ধরে ফেললেন। এটা শুনতেই সাব ইন্সপেক্টর বিষ্ণু গাড়ি ব্রেক করে থামাই, গাড়ি থেকে সাবাকে নামিয়ে বলে, তুমি আমার অনেক বড় একটা হেল্প করলে। সাবা বলে, বুঝলাম না স্যার। বিষ্ণু বলে, তোমার কাহিনী শুনে আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম। সাবা তো অবাক। বিষ্ণু বলে, ওর নাম দীপ্তি। কলেজ লাইফে ওর সাথে আমার রিলেশন হয়, কিন্তু এই রিলেশন ওর ইচ্ছাতে বা আমার ইচ্ছাতে হয়নি। সাবা বলে, না চাওয়া ভালোবাসা, ব্যাপারটা বুঝলাম না স্যার। বিষ্ণু বলে, কলেজে আমরা 6 বন্ধু ছিলাম, 3 জন মেয়ে আর 3 জন ছেলে ছিলাম। তার মাঝে 2 জন একে অপরকে ভালোবেসে কাপল হয়ে গেল, বাকি থাকলাম সে আর আমি। আমাদের বন্ধুরা সাজেস্ট করলো আমাদেরকেও রিলেশনে যেতে, তখন আর কি করার, আমরাও কাপল হয়ে গেলাম।
কলেজ পর্যন্ত তো সব ঠিক ছিল, বাট কলেজ শেষ হতেই আমাদের রিলেশনটা কেমন জানি হয়ে গেল। তবে আজ তোমার স্টোরি শুনে বুঝতে পারলাম রিলেশন হতে হবে তোমার মতো। যখনই তার নাম নিব ফেসে যেন একটা হাসি খেলে ওঠে, যেমন তুমি যখনই ঈশার নাম নিতে তখনই তোমার ফেসে একটা হাসি খেলে উঠতো। তবে ঈশা তোমার ভালোবাসা ছিল, কিন্তু সে চলে যাওয়ার পর কিন্তু তুমি আসল পারফেক্ট পার্টনার খুঁজে পেয়েছো। তোমার থেকে ইন্সপায়ার হয়ে এখন আমারও ভাবনা এটাই, পারফেক্ট পার্টনার খুঁজে পেতে আমাকেও অতীত থেকে বের হতে হবে। কারণ আমি বুঝতে পারছি আমার আর দীপ্তির মাঝে রিলেশন আছে, বাট ভালোবাসা নেই। তাই এই রিলেশনটা শেষ করা আমার আর দীপ্তির দুজনের জন্য ভালো। সাবা বলে, অসাধারণ স্যার, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যত দ্রুত সম্ভব আপনার পার্টনারের সাথে আলাপ করে রিলেশনটা শেষ করুন। সিন কাট হয়। বিষ্ণু তার গার্লফ্রেন্ড দীপ্তির সাথে ফ্রেন্ডলি আলাপ করে রিলেশনটা শেষ করে দিয়ে সাবাকে ফোন করে বলে, থ্যাংক ইউ সাবা, আজকে আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। সাবা বলে, কনগ্রাচুলেশন স্যার, এখন তাহলে পারফেক্ট পার্টনার খোঁজার কাজে লেগে পড়ুন। বিষ্ণু খুশি হয়ে বলে, অবশ্যই, আর এমন কাউকে যেদিন খুঁজে পাবো তোমাকে অবশ্যই জানাবো। এই বলে বিষ্ণু বাইজান নিয়ে কথা শেষ করতেই কনস্টেবল ফোন করে বলে, স্যার এইমাত্র সাবার মেডিকেল রিপোর্ট পেলাম। রিপোর্টে লেখা সাবা নাকি মদ খায়নি। বিষ্ণু হেসে দিয়ে বলে, সে নার্সকেও হয়তো তার লাভ স্টোরি শুনিয়েছিল, তাই এমন রিপোর্ট এসেছে। কি বিষ্ণুর মতো আপনিও এমনটাই ভাবছেন তাই না? কিন্তু নো বস, মুভির আসল ধামাকে এবার আসতে চলেছে। এতক্ষণ সাবার জীবনে আসা যতগুলো মেয়ের কাহিনী শুনলেন তার মাঝে একমাত্র ঈশার কাহিনীটুকুই রিয়েল ছিল, বাকি সব মেয়ের স্টোরি সাবা বানিয়ে বলছিল। এখন প্রশ্ন, সে বানিয়ে কেন বলছিল? কি তাই তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে ঈশা সাবার জীবনে দুইবার এসেছিল। প্রথমবার স্কুল লাইফে, বাট তখন সাবা প্রপোজ করতে পারেনি। আর দ্বিতীয়বার চেন্নাইয়ে সাবার খালাতো বোন দিব্যের শোরুমে দেখা হওয়ার মাধ্যমে। আর এবার সাবা প্রপোজ তো করেছিল, বাট ঈশা বলেছিল আমাকে তোমার স্কুল লাইফেই প্রপোজ করা উচিত ছিল, কারণ এখন আমি অলরেডি একটা রিলেশনে জড়িয়ে পড়েছি। কিন্তু এই কথাগুলো যে ঈশা কাঁদতে কাঁদতে বলেছিল এটা কিন্তু সাবা স্টোরি বলার সময় লুকিয়েছিল। আর ঈশার এই কথাগুলো কাঁদতে কাঁদতে বলার অর্থ এটাই, ঈশা সাবাকে মনে প্রাণে চাচ্ছে, বাট সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তাই ঈশা কাঁদতে কাঁদতে চলে গেলে সাবার রুমমেট বাসায় এসেই ল্যাপটপে ঈশার ফেসবুক আইডি ঘাটলে দেখে সত্যি ঈশা কলেজ লাইফে একটা ছেলের সাথে রিলেশনে গেছে, আর ছেলেটির নাম বিষ্ণু। এবার ধামাকা বুঝতে পেরেছেন? এটাই সেই সাব ইন্সপেক্টর বিষ্ণু। তো রুমমেট বলে, ভাই ছেলেটি দেখি কলেজ শেষ করে এখন পুলিশে জব করে, সে এখন সাব ইন্সপেক্টর পদে আছে। তো ঈশার বর্তমান বয়ফ্রেন্ড পুলিশ। এটা শোনার পর সাবার যেও একটু আশা ছিল সেটাও ভেঙে যায় ও সাবা কাঁদতে থাকে। তখন কার্তিক বলে, ভাই তোর ভালোবাসাটা কিন্তু খাঁটি, ভগবানও চাচ্ছে সে তোরই হোক, নয়তো ভগবান এত বছর পর ওর সাথে তোর কেন আবার দেখা করিয়ে দিল। তাই চল বিষ্ণুর কাছে যাবো, ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। সাবা বলে, না ভাই, বাই চান্স ওদের মাঝে যদি সত্যিই ভালোবাসা থেকে থাকে আর আমি এসব বলি তাহলে খামোখা সে দীপ্তিকে সন্দেহ করবে। হোয়াট, দীপ্তি? হ্যাঁ ঠিকই শুনেছেন, মেয়েটির নাম আসলে দীপ্তি, কিন্তু সাবা স্টোরি শোনানোর সময় ঈশা নাম ইউজ করেছে যাতে বিষ্ণু বুঝতে না পারে। তো কার্তিক সাবাকে বলে, আরে ওদের মাঝে সত্যিই ভালোবাসা আছে কিনা এটা জানার জন্যই তো বিষ্ণুর সাথে কথা বলতে হবে। তখন সাবা একটু ভেবে নিয়ে বলে, উদ্দেশ্য যদি হয় এই তথ্যটা বের করার তাহলে আমার কাছে অন্য রাস্তা আছে। ব্যাস, এরপর দেখি কার্তিক ও সাবা খোঁজ নিয়েছে যে বিষ্ণু এই রাস্তা দিয়ে আসতেছে। তারপর আর কি, কার্তিক সাবার গায়ে মদ ছিটিয়ে দিয়ে সাবাকে রেডি করে ও বলে, ভাই প্লিজ কাহিনী বলার সময় ভুলেও যেন দীপ্তির নামটা বলিস না। সাবা বলে, ঠিক আছে মনে থাকবে। তারপর যা যা হয়েছিল সব সাবা ও কার্তিকের প্ল্যান ছিল। সাবা দীপ্তিকে পাওয়ার জন্য যে এত কাহিনী করলো, বিষ্ণুকে মাঝখান থেকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করলো, কিন্তু এখন লাস্ট প্রশ্ন তো এটাই, সত্যিই কি এই মিশন সফল হলো? মানে দীপ্তি কি তাহলে এখন সাবাকে বেছে নেবে? তখন সিন কয় মাস পর সাবার স্কুলের পূর্ণমিলনী অনুষ্ঠানে আসতে দেখি 2009 ব্যাচের সকল ছাত্রছাত্রীরা এসেছে, যেখানে সাবা এবং দীপ্তিও এসেছে। আর স্কুলের সেই প্রথম দিনে সাবা যেভাবে দীপ্তিকে দেখে ক্রাশ খেয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, আজকেও ঠিক সেম ভাবে সাবা দীপ্তিকে শাড়িতে দেখে ক্রাশ খেয়ে তাকিয়ে আছে। তো অনুষ্ঠান শেষে সবাই যে যার মতো যেতে থাকলে